আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমি বেসিকলি কথা বলবো বিসিএস প্রশাসন ক্যাডারের কোথায় পদায়ন করা হয় এবং কত বছর পর পর প্রমোশন হয়, প্রমোশন পেতে হলে কি কি যোগ্যতার দরকার হয়, এ সংক্রান্ত বিস্তারিত একদম অথেন্টিক সোর্স থেকে আজকের ভিডিওতে আমি কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাংলাদেশ গ্যাজেট, এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক এটি প্রকাশ করা হয়েছে এবং এখানে বিসিএস প্রশাসন ক্যাডারের যে নবম গ্রেডে যারা জয়েন করে সহকারী কমিশনার হিসেবে তারা কিভাবে প্রমোশন পায়, কত বছর পর পর প্রমোশন পায়, এ সংক্রান্ত বিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরি আইন 2018 এর 11 নম্বর দ্বারা এবং রুলস অফ বিজনেস 1996 রুল 4 এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের সুষ্ঠুভাবে প্রদানের লক্ষ্যে এই নীতিমালাটা প্রণয়ন করেছে। আপনারা জানেন যে রুলস অফ বিজনেস 1996 যেটা বাংলাদেশের কনস্টিটিউশনের 55(6) অনুচ্ছেদে বলা হয়েছে। সো এইটার আলোকে এবং সরকারি চাকরি আইন 2018 এর আলোকেই কিন্তু আজকের এই যে গ্যাজেটটা। সো শুরুতে আমরা বিসিএস প্রশাসন ক্যাডারের যে মাঠ প্রশাসনের পদায়নটা নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে বিসিএস প্রশাসন ক্যাডারে যারা পদায়ন পায় তারা দুইটি জায়গায় পোস্টিং হয়, একটা হচ্ছে মাঠ প্রশাসনে আর একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনে। মাঠ প্রশাসনে যদি হয় সেক্ষেত্রে তাকে বলা হয় সহকারী কমিশনার, এটি হচ্ছে নবম গ্রেড। যদি কেন্দ্রীয় প্রশাসনে দ্যাট মিন্স সচিবালয়ে যদি পোস্টিং করা হয় সেক্ষেত্রে তাকে বলা হয় যে সহকারী সচিব, সেটাও কিন্তু নবম গ্রেড। সো মাঠ প্রশাসনে যদি পোস্টিং করা হয় এখানে বেসিক্যালি একটা জেলা প্রশাসকের আন্ডারে অথবা বিভাগীয় কমিশনারের আন্ডারে তাকে পোস্টিং দেওয়া হয় এবং তাকে বলা হয় যে সহকারী কমিশনার, এবং সহকারী কমিশনার হিসাবে তাকে শিক্ষানবিশ হিসেবে জয়েন করা হয়। সো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ ক্ষেত্র ব্যতীত শিক্ষানবিশকালে কোনো কর্মচারীকে আন্তঃবিভাগ বদলি করা যাইবে না। দ্যাট মিন্স কোনো একটা কর্মচারী শিক্ষানবিশকালে সহকারী কমিশনার হিসেবে যখন জয়েন করবে তাকে কিন্তু তার নিজ বিভাগে কখনো বদলি করা যাবে না। তার পোস্টিংটা হবে তার বিভাগের পার্শ্ববর্তী কোনো বিভাগ অথবা দূরবর্তী কোনো বিভাগে, নিজের বিভাগে হবে না। তবে কিছু এক্সেপশনাল ক্ষেত্রে বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিজ বিভাগেও পদায়ন দিতে পারে, তবে নিজ জেলায় কিন্তু পোস্টিংটা হবে না। সো তারপর দেখেন আপনারা গ্যাজেটে বলা আছে যে সহকারী কমিশনার পদে এই একই কর্মস্থলে চাকরির মেয়াদ 3 বছর পূর্তিতে অন্য বিভাগ বা জেলায় বদলি করা যাইবে। এবার আসি আমরা সহকারী কমিশনার ভূমি, এটার পদায়নটা কিভাবে হয়। এটি কিন্তু হচ্ছে এসি ল্যান্ড যেটাকে বলা হয়। এখন দেখেন যে গ্যাজেটে বলা আছে যে চাকরির মেয়াদ 3 বছর পূর্তি হলে নির্ধারিত প্রশিক্ষণ সমাপ্তকরণ ও চাকরি স্থায়ীকরণের পর যথাসম্ভব জ্যেষ্ঠতা অনুযায়ী বিসিএস প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনারদের মধ্য হইতে সহকারী কমিশনার ভূমি দ্যাট মিন্স এসি ল্যান্ড পদে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হইবে। সহকারী কমিশনার ভূমির কর্মকাল সাধারণত 2 বৎসর হইবে। সহকারী কমিশনার ভূমি পদে কোনো কর্মস্থলে 1 বৎসর কার্যকাল অতিবাহিত হইবার পর অন্য কর্মস্থলে বদলি করা যাইবে। দ্যাট মিন্স আপনি 3 বৎসর সহকারী কমিশনার হিসেবে কাজ করবেন এবং আপনাকে বিপিএটিসিতে ট্রেনিং নিতে হবে, শাহবাগে ট্রেনিং নিতে হবে, তারপর হচ্ছে একটা ল্যান্ডের উপর আপনাকে 6 মাসের একটা কোর্স করতে হবে। সো এই ট্রেনিংগুলো নেওয়ার পর এবং সহকারী কমিশনার হিসেবে আপনার চাকরির মেয়াদ 3 বছর পূর্তি হওয়ার পর আপনাকে সহকারী কমিশনার ভূমি দ্যাট মিন্স ভূমি মন্ত্রণালয়ে এসি ল্যান্ড হিসেবে পদায়ন করা হবে এবং এসি ল্যান্ড হিসেবে আপনি 2 বছর জব করবেন। তবে 1 বছর পূর্তি হওয়ার পর আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে। সো এখানে আরও কথা বলা হয়েছে, আমরা এগুলো নিয়ে কোনো কথা বলবো না। এবার আসি আমরা সহকারী কমিশনার হিসেবে যখন জয়েন করা হয় সেটা অলরেডি আমি বলেছি, সেটা হচ্ছে যে নবম গ্রেড, এবং সহকারী কমিশনার ভূমি যেটা এটাও কিন্তু হচ্ছে নবম গ্রেডেরই একটা চাকরি, জাস্ট হচ্ছে পোস্টিংটা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে দেওয়া হয়। এবার আসি সহকারী কমিশনার থেকে একটা
প্রমোশন হয়ে যখন হয় সিনিয়র সহকারী কমিশনার, সেটা হচ্ছে 6ষ্ঠ গ্রেড বা 6 গ্রেডের যে জব, এটা এই সিনিয়র সহকারী কমিশনার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনার চাকরির মেয়াদ যদি 5 বছর পূর্তি হয় এবং সিনিয়র স্কেলে পদোন্নতিপ্রাপ্ত হন, সেক্ষেত্রে আপনাকে সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়ন করবে। দ্যাট মিন্স আপনাকে সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়নের জন্য বা প্রমোশন পাওয়ার জন্য আপনার চাকরির মেয়াদ কমপক্ষে 5 বছর হতে হবে এবং আপনাকে সিনিয়র স্কেলের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সো এবার আমরা দেখি যে সিনিয়র সহকারী কমিশনার পদে একই কর্মস্থলে 3 বছর পূর্তিতে অন্য বিভাগ বা জেলায় বদলি করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে আপনার নিজ জেলা অথবা আপনার ওয়াইফের যে জেলা, সে জেলায় কিন্তু আপনাকে কখনো পোস্টিং দিবে না। সো এবার সহকারী কমিশনারের সিনিয়র সহকারী কমিশনার যেটা 6ষ্ঠ গ্রেড, সেখানেই কিন্তু আরেকটা পোস্ট আছে যেটাকে বলা হয় ল্যান্ড একুইজিশন অফিসার বা রেভিনিউ ডেপুটি কালেক্টর, জেনারেল সার্টিফিকেট অফিসার বা নেজারত ডেপুটি কালেক্টর, চার্জ অফিসার পদ। এগুলো হচ্ছে আপনাকে ইউএনওতে বা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়ন করার পূর্বে আপনাকে এই সকল পোস্টে কিন্তু আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এই সকল পোস্টে আপনি দায়িত্ব পালন করার পর তারপরে কিন্তু আপনাকে ইউএনও হিসেবে বা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। দ্যাট মিন্স আপনি সহকারী কমিশনার হিসেবে জয়েন করলেন, তারপর আপনার চাকরির মেয়াদ 5 বছর হলো এবং আপনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদোন্নতি পেলেন, সাথে সাথেই কিন্তু আপনাকে উপজেলা নির্বাহী অফিসার বানাবে না। তার পূর্বে আপনাকে ল্যান্ড একুইজিশন অফিসার অথবা রেভিনিউ ডেপুটি কালেক্টর অথবা জেনারেল সার্টিফিকেট অফিসার অথবা নেজারত ডেপুটি কালেক্টর অথবা চার্জ অফিসার পদে কিন্তু পদায়ন করতে পারে। সো এই পোস্টগুলোতে পাবেন। এবার আমরা কথা বলবো যে সচিব জেলা পরিষদ অথবা ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার বা প্রধান নির্বাহী কর্মকর্তা পৌরসভার অথবা সমপর্যায়ের পদে পদায়ন। এটা কিভাবে হয়? বিসিএস প্রশাসন ক্যাডারের সিনিয়র স্কেলপ্রাপ্ত কর্মচারীগণের মধ্য হইতে সচিব জেলা পরিষদ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা পৌরসভা এবং সমপর্যায়ের পদে পদায়ন করা যাইবে। বিশেষ প্রশাসনিক কারণ ব্যতীত সচিব জেলা পরিষদ অথবা ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার বা প্রধান নির্বাহী কর্মকর্তা পৌরসভা এবং সমপর্যায় পদে কার্যকাল 2 বছর হইবে। সো এবার আমরা কথা বলবো যে উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়নটা কীভাবে হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মচারীগণের মধ্য হইতে উপজেলা নির্বাহী অফিসার পদে প্রদান করা হইবে। এখন উপজেলা নির্বাহী অফিসার হিসাবে প্রদান করার পূর্বে আপনাদের কর্মচারীগণকে একটা বাছাইপূর্বক একটা ফিট লিস্ট প্রণয়ন করা হয়। এখন ফিট লিস্টটা আসলে কী বা কীভাবে ফিট লিস্টটা প্রণয়ন করা হয় এই বিষয়ে কথা বলবো। এখন দেখেন, আপনি সিনিয়র স্কেল প্রাপ্তি ও ন্যূনতম 6 বছর চাকরিকাল পূর্ণতা হইতে হবে। দ্যাট মিন্স আপনি সিনিয়র সহকারী কমিশনার হলেন এবং আপনি কিন্তু 5 বছর পরই সিনিয়র সহকারী কমিশনার হলেন, সাথে সাথে আপনাকে ইউএনও দিবে না, আপনাকে আপনার চাকরির মেয়াদ হতে হবে ন্যূনতম 6 বছর এবং 5 বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন, সার্ভিস রেকর্ড ও শৃঙ্খলাজনিত প্রতিবেদন সন্তোষজনক হইতে হবে। বিবেচনাধীন কর্মচারীগণের চাকরিকালের সততা ও সুনাম বিবেচনা করা হবে। দ্যাট মিন্স আপনার যে গোপন কিছু প্রতিবেদন, এটা আপনার সিনিয়র অফিসাররা দিবে, তারপর সার্ভিস রেকর্ড দেখবে, শৃঙ্খলাজনিত প্রতিবেদন সন্তোষজনক আছে কিনা এগুলা দেখবে, আপনার সততা কেমন ছিল, চাকরি ক্ষেত্রে আপনার সুনাম কেমন ছিল, এই বিষয়গুলোকে কিন্তু এই বিষয়গুলোর উপর বেস করেই কিন্তু আপনাকে ফিট লিস্ট তৈরি করা হয়। এবার বিবেচনাধীন কর্মচারীদের ডোসিয়ার সহ বিবেচ্য 5 বছরের গোপনীয় অনুবেদনের গড় নম্বর ন্যূনতম 85% হতে হবে। দ্যাট মিন্স 5 বছর, বিগত 5 বছরে আপনার গোপনীয় যে অনুবেদনটা করা হবে সেখানে আপনাকে ন্যূনতম 85% নাম্বার পেতে হবে এবং সহকারী কমিশনার ভূমি, দ্যাট মিন্স এসিল্যান্ড পদে কমপক্ষে 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কর্মচারীগণ জ্যেষ্ঠতা অনুযায়ী বিবেচিত হইবে। সম্ভাব্য শূন্যপদের ভিত্তিতে ফিট লিস্ট প্রণয়ন করা হইবে। এখন যদি আপনার কোনো শূন্যপদই না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পোস্টিংটা পাবেন না এবং ফিট লিস্টের ওপর বেস করে এবং যাদের জ্যেষ্ঠতা বেশি, দ্যাট মিন্স যারা আগে শুরুর দিকের বিসিএসে জয়েন করেছে তাদেরকে আগে এখানে ইউএনও হিসেবে জয়েন করা হবে, তারপর জুনিয়র অফিসারদেরকে। সো এবার আমরা কথা বলবো যে সহকারী অতিরিক্ত জেলা প্রশাসক পদ, যেটা এডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক, এই বিষয়টা নিয়ে কথা বলবো এখন। অতিরিক্ত জেলা প্রশাসকের ক্ষেত্রেও কিন্তু উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনওদের মতোই কিন্তু ফিট লিস্ট তৈরি করা হয়। এখন এই ফিট লিস্টটা তৈরি করার ক্ষেত্রে কি কি অনুসরণ করা হয়? দ্যাট মিন্স
এডিসি হিসাবে আপনাকে জয়েন করার পূর্বে যে ফিট লিস্টটা তৈরি করা হবে সেই ফিট লিস্টটাতে কী কী বিষয় থাকে। উপজেলার নির্বাহী অফিসার পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। দ্যাট মিন্স আপনি যদি ইউএনও হিসাবে দায়িত্ব পালন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এডিসি হিসাবে দিবে না, কারণ আপনার ফিট লিস্টে নামই আসবে না। ন্যূনতম 8 বছর চাকরিকাল পূর্ণ হইতে হবে। আপনার চাকরির মেয়াদ যদি 8 বছর হয় সেক্ষেত্রে কিন্তু ফিট লিস্টে আপনার নামটা আসবে, এবং আগের মতোই বিগত 5 বছরের গোপনীয় অনুবেদনের ক্ষেত্রে আপনাকে ন্যূনতম 85% নাম্বার পেতে হবে। তারপরের কথা হচ্ছে আপনার শৃঙ্খলা বিষয়ক প্রতিবেদন সন্তোষজনক হবে। আপনার চাকরিকালীন সময়ে যদি আপনি কোনো শৃঙ্খলা ভঙ্গ করে থাকেন বা আপনি অতিরিক্ত পাওয়ার এক্সারসাইজ করে থাকেন অবৈধভাবে, এই সকল কারণ বিষয়ে কিন্তু আপনার ফিট লিস্টে নাম আসবে না, এবং আপনি এডিসি বা অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবেও কিন্তু পদায়নটা পাবেন না। সো চাকরির ক্ষেত্রে, প্রমোশন পাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ফিট লিস্টভুক্ত কর্মচারীগণের মধ্য হইতে অতিরিক্ত জেলা প্রশাসক পদে প্রদান করা হইবে। বিশেষ প্রশাসনিক কারণ ব্যতীত অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যকাল 2 বছর হইবে। উপজেলা নির্বাহী অফিসার পদে কর্মরত ছিলেন এমন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে প্রদান করা যাবে না। দ্যাট মিন্স আপনি যে জেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনি যখন এডিসি হবেন আপনাকে কিন্তু সে জেলায় আর দেয়া হবে না। এবং আপনার অথবা আপনার ওয়াইফের যে জেলা, সে জেলায়ও কিন্তু আপনাকে এডিসি হিসাবে পদায়ন করা হবে না। এবার আমরা কথা বলবো যে উপপরিচালক বা স্থানীয় সরকার বা এলজিইডির যে উপপরিচালক অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের যে প্রধান নির্বাহী কর্মকর্তা থাকে, জোনাল সেটেলমেন্ট অফিসার বা উপভূমি সংস্কার কমিশনার সমপর্যায়ের পদে পদায়নটা কীভাবে হয়। দেখেন, মাঠ প্রশাসনে অভিজ্ঞতা সম্পন্ন বিশেষ প্রশাসন ক্যাডারের উপসচিবগণের মধ্য হইতে উপপরিচালক, স্থানীয় সরকার বা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা জোনাল সেটেলমেন্ট অফিসার বা উপভূমি সংস্কার কমিশনার, এই সকল পদে পদায়ন করা হয়ে থাকে। এটা হচ্ছে উপসচিব পদমর্যাদায়। যেটা বিশেষ প্রশাসনিক কারণ ব্যতীত উপপরিচালক, স্থানীয় সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, জোনাল সেটেলমেন্ট অফিসার বা উপভূমি সংস্কার কমিশনার সমপর্যায়ের পদে কার্যকাল সাধারণত 2 বছর হয়ে থাকে। তো এবার আমরা কথা বলবো যে জেলা প্রশাসক বা ডিসি হওয়ার ক্ষেত্রে বা ডিসি কাদেরকে দেয়া হয়। সো আমরা অলরেডি দেখে এসেছি যে এডিসি অথবা ইউএনও এদের ক্ষেত্রে কিন্তু ফিট লিস্ট প্রণয়ন করা হয়। বাই দ্য সেইম ওয়ে যারা জেলা প্রশাসক হবে, জেলা প্রশাসক হওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করার পূর্বে কিন্তু একটা ফিট লিস্ট প্রণয়ন করা হয়। এখন ফিট লিস্ট প্রণয়নের ক্ষেত্রে কি কি বিবেচনা করা হয় এ বিষয়ে আমরা দেখব। ফিট লিস্ট প্রণয়নের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে স্থানীয় সরকারের যে উপপরিচালক অথবা অতিরিক্ত জেলা প্রশাসক অথবা জেলা পরিষদের সচিব অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা পৌরসভার এবং উপজেলা নির্বাহী অফিসার উভয় পদে মোট ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দ্যাট মিন্স এই সকল পোস্টে যদি আপনার ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা না থাকে, আপনাকে কিন্তু ডেপুটি কালেক্টর বা ডেপুটি কমিশনার অথবা জেলা প্রশাসক হিসেবে কিন্তু নিয়োগ দেওয়া হবে না। এবং পূর্ববর্তী প্রত্যেক ফিট লিস্টের ক্ষেত্রেই কিন্তু পূর্ববর্তী 5 বছরের যে প্রতিবেদনটা গোপনীয় প্রতিবেদন রেকর্ড সেটা দেখা হয়, এবং সেখানে কিন্তু 85% মার্কস পেতে হয়। এই জেলা প্রশাসকের ক্ষেত্রেও এই সেম বিষয়টা কিন্তু দেখা হয় ফিট লিস্ট প্রণয়নের ক্ষেত্রে। এবং জেলা প্রশাসক হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের যে সমসাময়িক আন্তর্জাতিক বিষয় বা বাংলাদেশ বিষয়াবলী এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এবং বিভিন্ন প্রকল্প বা ক্রয় ব্যবস্থাপনা সম্পর্কে এবং বাংলা এবং ইংরেজি ভাষায় একটি ভালো দক্ষতা রয়েছে কিনা, এই সকল বিষয়ে কিন্তু দেখা হয়। কারণ একজন জেলা প্রশাসক হতে গেলে এই সকল যদি যোগ্যতা না থাকে সেক্ষেত্রে কিন্তু সে ভালোভাবে একটি জেলার প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করতে পারবে না। এবং ম্যাজিস্ট্রেসি ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে। আপনাকে যে মাঠ প্রশাসনে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এবং ভূমি ব্যবস্থাপনা বিষয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে কিনা এই বিষয়গুলোও কিন্তু ফিট লিস্ট প্রণয়নের ক্ষেত্রে দেখা হয়। এবার আমরা দেখব যে জেলা প্রশাসক পদে ফিট লিস্ট প্রণয়নের লক্ষ্যে একটা কমিটি গঠন করা হয়।
এবং এই কমিটির যে সভাপতি তিনি হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, ক্যাবিনেট সেক্রেটারি যিনি, উনি হচ্ছে এই জেলা প্রশাসক পদের ফিটলিস্ট প্রণয়নের সভাপতি পদে থাকে। এবং এর সদস্য হিসাবে থাকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব অথবা সিনিয়র সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়, সিনিয়র সচিব বা সচিব জননিরাপত্তা বিভাগ, অথবা সিনিয়র সচিব বা সচিব ভূমি মন্ত্রণালয়, সিনিয়র সচিব বা সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, এগুলা থাকে। এদের সমন্বয়ে কিন্তু একটা জেলা প্রশাসকের যে ফিটলিস্ট প্রণয়নের কমিটিটা গঠন করা হয় এবং কমিটির বিভিন্ন কাজ থাকে, এগুলো আমরা কথা বলবো না। এবার আমরা কথা বলবো যে পরিচালক স্থানীয় সরকার বা অতিরিক্ত বিভাগীয় কমিশনার সমপর্যায়ের পদে পদায়ন। দ্যাট মিনস আপনি জেলা প্রশাসকের পর আপনাকে, জেলা প্রশাসকের দায়িত্ব পালনের পর আপনাকে স্থানীয় সরকারের পরিচালক দিতে পারে অথবা অতিরিক্ত বিভাগীয় কমিশনার বা এই সমপর্যায়ের পদে পদায়ন করতে পারে। এক্ষেত্রে কি দেখা হয় যে মাঠ প্রশাসনে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন বিসিএস প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিবদের মধ্য হইতে পরিচালক স্থানীয় সরকার পদে প্রদান করা হইবে। এবং মাঠ প্রশাসনে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন বিসিএস প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব বা উপসচিবগণের মধ্য হইতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বা সমপর্যায়ের পদে পদায়ন করা হইবে। এগুলো হচ্ছে আপনাকে বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করার পূর্বে কিন্তু আপনাকে এই পোস্টগুলোতে দেয়া হয়। এবার আমরা কথা বলবো যে বিভাগীয় কমিশনার পদে পদায়নটা কিভাবে হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিবগণের মধ্য হইতে বিভাগীয় কমিশনার পদে পদায়ন করা হইবে। বিভাগীয় কমিশনার পদে পদায়নের জন্য জেলা প্রশাসক পদে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা জানেন যে বিসিএস যে মাঠ প্রশাসন, যেটা মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদটাই কিন্তু হচ্ছে বিভাগীয় কমিশনার এবং সর্বনিম্ন পদ যেটা সেটা হচ্ছে যে আপনার বিসিএস প্রশাসন ক্যাডারের যে আপনাকে মাঠ প্রশাসনের প্রথমে যে জয়েন করে সেটা হচ্ছে সহকারী কমিশনার। সো সহকারী কমিশনার থেকে আপনি প্রমোটেড হবে ৩ বছর পর, সেটা হচ্ছে আপনি এসিল্যান্ড হবেন। এসিল্যান্ড থেকে আপনি তারপর হবেন, আপনি ইউএনও হবেন, ইউএনওর পর এডিসি হবেন, বা এডিসির পর আপনি হবেন ডিসি হবেন, ডিসির পর আপনি এই বিভাগীয় কমিশনার হয়ে যাবেন। সো এই যে ধাপে ধাপে আপনার প্রমোশনটা হচ্ছে এবং প্রত্যেকটা প্রমোশনের পূর্বে আপনার যে ফিট লিস্টটা প্রণয়ন করা হয়, প্রত্যেকটা ফিট লিস্টে কিন্তু দেখা হয় যে প্রত্যেকটা কর্মচারী তাদের চাকরি ক্ষেত্রে দক্ষতা কেমন ছিল, চাকরি ক্ষেত্রে তাদের সততা কেমন ছিল, তাদের শৃঙ্খলা তারা কতটুকু মেইনটেইন করতে পেরেছে, এই বিষয়গুলোর উপর বেস করেই কিন্তু বেসিক্যালি প্রমোশনটা দেওয়া হয়। তারপর সরকারি চাকরির যেই প্রমোশনের ক্ষেত্রে কিন্তু যে সিনিয়রিটি বা জ্যেষ্ঠতা, এটাকে কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ আপনার আগের ব্যাচে যারা বিসিএস প্রশাসন ক্যাডারে জয়েন করেছে তাদেরকে বাদ দিয়ে কিন্তু আপনাকে প্রমোটেড করা হবে না। সো মোস্ট অফ দ্য টাইম তবে কিছু পলিটিক্যাল ব্যাপার থাকে, এগুলোর কারণে অনেক সময় প্রমোশনটা আটকে যেতে পারে, অথবা আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আপনার বিভিন্ন নারী কেলেঙ্কারি থাকতে পারে, অথবা অর্থ পাচারের অভিযোগ থাকে, এই সকল যদি বিষয় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশনটা অনেক লেংদি হয়ে যাবে। সো এই সকল বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। তবে অন্যান্য ক্যাডারের তুলনায় এই বিসিএস প্রশাসন ক্যাডারের যে কর্মচারীরা তারা কিন্তু মোটামুটি স্মুথলি প্রমোটেড হতে পারে এবং তারা এই মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার পর্যন্ত চলে যেতে পারে, এবং যদি তাদেরকে কেন্দ্রীয় প্রশাসনে দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যে মন্ত্রিপরিষদ সচিব, দ্যাট মিনস মন্ত্রিপরিষদ বিভাগের যে সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিব বা ক্যাবিনেট সেক্রেটারি, এটাও কিন্তু এই প্রশাসন ক্যাডার থেকেই নেওয়া হয়। সো দ্যাটস অল ফর টুডে, এবং আমরা খুব শীঘ্রই এইরকম আরও এডুকেটিভ এবং অথেন্টিক সোর্স থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করব এই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।